আমরাদের সদিচ্ছার অভাবে ভেস্তে গেছে আমদানি করে বাজার স্থিতিশীল রাখার প্রক্রিয়া। যখনই সরকার পণ্য আমদানির উদ্যোগ নিয়েছে তখনই প্রশাসন শর্ত জুড়ে দিয়ে এই প্রক্রিয়াকে আরো জটিল করে তুলেছে, এমন অভিযোগ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। শুধু আমদানি নয়, পণ্য মূল্য নিয়েও একাধিক মন্ত্রণালয় সমন্বিত ব্যবস্থায় আগ্রহী নয় অধিদপ্তরগুলো। রিয়াজ হাসানের প্রতিবেদনে বিস্তারিত। দায়িত্ব গ্রহণের পরই অন্তর্বর্তী সরকারের অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বাজারের স্বস্তি ফেরানো। যখনই সংকটের আশঙ্কা তখনই আমদানির উদ্যোগ তো বটেই, কমিয়ে দেওয়া হয় শুল্ক সহ অন্যান্য জটিলতা। তারপরেও বাজারে কেন সরকারের এত সব উদ্যোগের কোনো সুফল মিলছে না? যেমন গেল সেপ্টেম্বর থেকেই বাড়তে শুরু করে ডিমের দাম, সর্বোচ্চ 16 টাকা পর্যন্ত দাম উঠে যাওয়ায় 8 অক্টোবর সরকার উদ্যোগ নেয় ডিম আমদানির। একই মাসের 15 তারিখ কমিয়ে দেওয়া হয় আমদানি শুল্ক। দেশের বাজারে যখন ডিম আমদানি শুরু হয় 22 অক্টোবর প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে অন্তত 8টি পরীক্ষা ও ISO সনদ থাকলেই কেবল ডিম আমদানি করা যাবে। আমদানিকারকরা বলছেন এত সব শর্ত দিয়ে জটিলতা তৈরি করাতেই সুফল পায়নি ভোক্তারা। ওরা তো পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করছে, দে আর অলসো সারপ্রাইজ, দে ডোন্ট হ্যাভ টু ডু দিস কাইন্ড অফ এত অ্যামাউন্টের টেস্ট করার দরকার ছিল না। বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় সংকটের বহু আগেই চাল আমদানির উদ্যোগ নেয় সরকার। দেশে শুল্ক কমানোর পরই ভারতে চালের রপ্তানি মূল্য বাড়িয়ে দেয়। প্রতি টন $320 চাল বেড়ে দাঁড়ায় $400। আমদানিকারকরা জানান পরিবহন সহ অন্যান্য খরচ যোগ করলে $405 থেকে $408 খরচ পড়ে চালের আমদানি মূল্য। অথচ আমদানি মূল্য যাই হোক, রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী স্থিতি মূল্য $425 হিসেবেই ভ্যাট ও শুল্কারোপ করে এনবিআর। আমি $410 বা $5 কিনি না কিনি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু গভর্নমেন্ট বলেছে যে আমার $425 অ্যাসেসমেন্ট করে আমাকে হলো ডিউটির টাকা জমা দিতে হবে। সেই ক্ষেত্রে 100 টনে আপনাকে ডিউটি আছে 1,15,000, $1.15 পার কেজিতে চলে যায় ডিউটি। টিসিবির জন্য তেল আমদানিতে ভ্যাট ছাড় থাকলেও সেই সুবিধা দিতে নারাজ রাজস্ব বোর্ড। উল্টো রাজস্ব কর্মকর্তাদের ভুলের দায়ও চাপানো হচ্ছে আমদানিকারকদের ওপর। নোয়া এলসিতে কোনো জায়গায় ভ্যাটের কোনো কথা উল্লেখ ছিল না, বলা হয়েছিল এটা ভ্যাট মুক্ত। এনবিআর এর অডিট এসে বলল যে না, এটা ভ্যাট আওতামুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। বাজার নিয়ন্ত্রণে সরকার ঘোষিত দর ডিজিটাল বোর্ডের মাধ্যমে প্রচারের উদ্যোগ নিয়েছিল এই উদ্যোক্তা। তার এই প্রকল্পের জন্য তিনি চেয়েছেন সরকারের কাছে শুধু অনুমতি। একাধিক মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করতে এখানেও বাধা আমলাতন্ত্রে। যেহেতু প্রপোজালটা দিয়েছি আপনার বাণিজ্য মন্ত্রণালয় ওই দুইটা মন্ত্রণালয়কে ছাড়া এই ইমপ্লিমেন্টেশনটা করতে পারছে না। তো এদের মধ্যে সমন্বয় কেন হচ্ছে না, কোথায় একটা ফাঁক আছে সেটা আমি নিজেও জানি না। বাজার নিয়ন্ত্রণে সরকার যতই উদার হোক না কেন, আমলাতন্ত্রের জটিলতা না কাটলে সুফল মেলা ভার। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার যতটা উদার, ঠিক ততটা উদার নয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আমলারা। ব্যবসায়ীদের অভিযোগ কেবলমাত্র নিজেদের কর্তৃত্ব ধরে রাখতেই অহেতুক হয়রানির পথ সৃষ্টি করছেন কেউ। রিয়াজ হাসান, ৭১, ঢাকা। 8,25,000 কোটি টাকার বাজেট ভাবনা বাস্তবসম্মত নয়। আগের মতো লোক দেখানো বাজেটের দিকে কি হাঁটবে সরকার? এমন প্রশ্ন রেখে প্রয়োজনে বার্ষিক উন্নয়ন ব্যয় কমিয়ে বাজেট সমন্বয়ের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর এম আবু ইউসুফ। ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি আয়োজিত অ্যানুয়াল ইকোনমিক স্টেট অ্যান্ড ফিউচার আউটলুক শীর্ষক আলোচনায় তিনি বলেন, মার্কেট ম্যানেজমেন্টে কাজ না করলে অর্থনীতির স্থিতিশীলতা আসবে না। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উদ্যোগ নিতেও দেরি হয়ে গেছে বলেও উল্লেখ করেন অর্থনীতিবিদ মাসরুর রিয়াদ। বলেন, বর্তমান ও অতীত সরকার 2 দফায় যে অর্থ ছাপিয়ে তা মূল্যস্ফীতিকে আরো উস্কে দিয়েছে। অনুষ্ঠানে ডিসিসিআই প্রেসিডেন্ট বলেন, জ্বালানি মূল্য যেভাবে বাড়ার খবর আসছে তা নিয়ন্ত্রণ করা না গেলে বন্ধ হয়ে যাবে গ্যাস নির্ভর বহু কারখানা। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছাড়া ব্যবসা বাণিজ্য সচল হবে না বলেও সতর্ক করে দেন তিনি। আমরা যে ইন্ডিকেশনটা পাচ্ছি 8 লাখ কোটি টাকার উপরে যদি হয়, 8,30,000 কোটি টাকার মতো আমরা এরকম শুনেছি, তাহলে কিন্তু আগের সেই ইনক্রিমেন্টাল মেথডই কিন্তু হচ্ছে। আমরা যে একটা অপরচুনিটি পেলাম, আসলে আমাদের বাজেটের সাইজটা কতটুকু হওয়া উচিত, কোন জায়গায় আমাদের অপারেটিং এক্সপেন্ডিচার কমানোর সুযোগ আছে, কোথায় আমাদের এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম কমানোর সুযোগ আছে, আমরা কি আগের মতোই
টোটাল প্রায় 2.5 লাখ কোটি টাকার মতো ডেফিসিট, যদিও সেটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে 4.6%, 5%-এর মতো জিডিপির ফর্মুলার মধ্যে পড়ে, কিন্তু পুরো ডেভেলপমেন্ট বাজেটের সমানটাই কিন্তু ডেফিসিট হচ্ছে। এই ইনফ্লেশন এত কথা বা এত উদ্যোগ সত্ত্বেও কেন মানে কন্ট্রোলে আসছে না? কয়েকটা কারণ আমি মনে করি। প্রথম কারণটা আমি বলবো যে ইনফ্লেশন ফাইট করার যে বিভিন্ন পন্থা, সেগুলোর মধ্যে বেশ কয়েকটা পন্থা গত জুলাই মাস পর্যন্ত, জুন জুলাই 2024 পর্যন্ত আমরা আসলে সেগুলো নিতে অনেক দেরি করে ফেলেছি। জানেন যে ইন্টারেস্ট রেটের বিষয়টা, যখন ইনফ্লেশন বাড়ে আপনার ইন্টারেস্ট রেটটাকে অ্যাডজাস্ট করতে হয় অ্যাকর্ডিংলি, সেইটা বোধহয় আমরা সম্পূর্ণ একেবারে আমাদের একটা 9/6 রেস্ট্রিকশন ছিল, আপনার মনে আছে, খুবই অদ্ভুত, এবং অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ ব্যাড পলিসি ডিসিশন। বিমা মালিকদের সংগঠন BI এর 2025-26 সালের নির্বাহী কমিটি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল 10টা থেকে বেলা 4টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। এবারে নির্বাচন নন লাইফ বিমা খাতের 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 9 জন চেয়ারম্যান পরিচালক এবং 10 জন মুখ্য নির্বাহী কর্মকর্তা। অপরদিকে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় লাইফ বিমা খাতের 10 নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর আগে 2024 সালের 7ই নভেম্বর নির্বাচনী বোর্ডের প্রথম সভায় এই তফসিল ঘোষণা করা হয়। এই বছর সংগঠনটির 80 জন সদস্যের মধ্যে 76 জন ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। যারা আমাদের ভোটার আছে তারা নিঃসন্দেহে তারা যোগ্য প্রার্থীদেরকেই ভোট দিবেন, তাদের যারা যোগ্যতা সম্পন্ন এবং যাদের মাধ্যমে ইন্ডাস্ট্রির উন্নয়ন হবে তাদেরকে দেখে দেখে তারা ভোট দেবেন, এটাই আমি আশাবাদ ব্যক্ত করি। যারা ভোটার, যারা ক্যান্ডিডেট, প্রত্যেকেই খুব উৎফুল্ল মনোভাবে নির্বাচনের কার্যক্রম চলছে এবং আমার বিশ্বাস যে এই নির্বাচনের মাধ্যমে যেসব প্রার্থী জয়ী হবেন তাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি ইন্ডাস্ট্রির কার্যক্রম গতিশীল হবে। আমাদের বিএ থেকে তো আমাদের প্রত্যাশা হচ্ছে যে বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স, নন লাইফ, এটা সুশাসন প্রতিষ্ঠিত করা এবং যে কোম্পানিগুলো ক্লেম সেটেলমেন্ট করছে না এগুলো যাতে IDR এর সাথে কাজ করতে পারে সেভাবে ভূমিকা রাখা, এটা আসলে মূলত প্রত্যাশা। বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয়ে গেল DTG ফ্যাশন শো। 19তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল এবং গার্মেন্টস মেশিনারি এক্সিবিশনের এই আয়োজন ছিল ব্যতিক্রমী। রপ্তানিমুখী পোশাকের বিশ্ববাজারকে লক্ষ্য রেখে দেশের তরুণ ফ্যাশন ডিজাইনারদের উৎসাহ দিতে প্রথমবার তাদের ডিজাইন করা পোশাক পরে র্যাম্পে হেঁটেছেন মডেলরা। আরিফকের প্রতিবেদন। চলছে বাংলাদেশের সবচেয়ে বড় টেক্সটাইল ও গার্মেন্টস এক্সিবিশনের 3 দিনের প্রদর্শনী DTG 2025। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে হচ্ছে এই প্রদর্শনী। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং এর শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতেই মূলত এই আয়োজন। শিক্ষার্থীদের ডিজাইন করা পোশাকে র্যাম্পে হাঁটেন মডেলরা। এই সময় করতালির মাধ্যমে ডিজাইনারদের অভিবাদন জানান আগতরা। ফার্স্ট টাইম আমরা এরকম একটা কোনো প্ল্যাটফর্ম পেয়েছি DTGর আন্ডারে, যেখানে ইউনিভার্সিটি তাদের ক্রিয়েটিভ ওয়ার্কগুলো রিপ্রেজেন্ট করতে পেরেছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের ফ্যাশন ডিজাইন সেক্টরকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তরুণ শিক্ষার্থীরা। এখন তো গ্লোবালাইজেশনের জামানা, সো আপনি খুব ইজিলি সোশ্যাল মিডিয়া থ্রু দেখতে পারেন যে ওয়ার্ল্ডের টপ 10 ডিজাইনার যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে 10 জনের মধ্যে হয়তো 8 জন 7 জন বা 9 জন পাবেন আপনি ছেলে ডিজাইনার বা মেল ডিজাইনার। সো সেই ক্ষেত্রে এখন আমাদের প্যারেন্টসরাও মোটামুটি কনসিয়াস যে আসলে জব মার্কেট কি ডিমান্ড করে, যে জব মার্কেট কিন্তু ছেলে অথবা মেয়ে দেখে না, জব মার্কেট দেখে যে ডিমান্ড কোনটার বেশি। সো আমাদের দেশের সবথেকে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। দেশের প্রতিভাকে তুলে ধরতে এই উদ্যোগকে সাধুবাদ জানান অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। সামনের দিনে এ ধরনের আয়োজন আরও বেশি করে চান তারা। আমি মনে করি যে এই উদ্যোগগুলো আরও নেওয়া উচিত, যাতে আমরা আমাদের ডিজাইনগুলি মানে ইন্টারন্যাশনাল ফর্মে বা বাংলাদেশ যাতে আরও ডেভেলপ করতে পারি, এগুলো সব দেশে ওয়ার্ল্ড ওয়াইড শেয়ার করতে পারি, শো করতে পারি। আরিফ হক, 71, ঢাকা। ট্রেনের ইঞ্জিন সংকটের কারণে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় রেলপথে কন্টেইনার পরিবহন ব্যাহত হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ বলছে প্রতিদিন 160টি কন্টেইনার পরিবহনের জন্য অন্তত 4টি ট্রেন প্রয়োজন, কিন্তু 2টি ট্রেনও তারা পাচ্ছে না। এতে বন্দরের ইয়ার্ডে কন্টেইনার জট তৈরির পাশাপাশি হাজার কোটি টাকার পণ্য নিয়ে উন্মুক্ত স্থানে পড়ে থাকছে শত শত কন্টেইনার। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে প্রতিবেদন, ছবি তুলেছেন জহিরুল ইসলাম।
চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে 2টি র্যাকে সাজিয়ে রাখা হয়েছে একাধিক কন্টেইনার। আবার রেলওয়ের CGPY এর ট্রানজিট পয়েন্টে রাখা আছে 100-এরও বেশি কন্টেইনার। বন্দর কর্তৃপক্ষ বলছে, স্বাভাবিক সময়ে প্রতিদিন 160টি কন্টেইনার পরিবহন হলেও রেলওয়ের ইঞ্জিন সংকটের কারণে তা 60 থেকে 70-এ নেমে এসেছে। বাইরে আমাদের প্রায় এখন 15-16টা কন্টেইনার জাহাজ আছে, যেগুলোতে প্রায় 1000 টিউজ কন্টেইনার আছে আইসিডি বাউন্ড। আপনার এই 1400 প্লাস আরও 1000 জমা হচ্ছে। সুতরাং এগুলো যদি দ্রুত পরিবহন না করা হয় তাহলে আমাদের আইসিডি এখানে ওভারফ্লো করবে এবং আমাদের অপারেশনাল কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হবে। ব্যবসায়ীরা জানান, কমলাপুরগামী ইয়ার্ডে কন্টেইনার রাখা আছে 1400টি। আরও 1000-এর বেশি কন্টেইনার নিয়ে বহির্নোঙরে অপেক্ষায় আছে অন্তত 5টি জাহাজ। পণ্যভর্তি কন্টেইনার দ্রুত খালাস না করা হলে খরচ বৃদ্ধির পাশাপাশি রমজানে পণ্যের দামে প্রভাব পড়বে। বর্তমানে ইঞ্জিন সমস্যাটা এতটা প্রকট হয়েছে, যার কারণে দেখা যাচ্ছে যে কন্টেইনারগুলো 15 থেকে 16 দিন পর্যন্ত আমাদের চিটাগং পোর্টে পড়ে থাকছে। এতে করে দেখা যাচ্ছে যে আমাদের প্রচুর পরিমাণে স্টোরেজ কস্ট অ্যাড হচ্ছে, কন্টেইনারগুলো আইডলিং অবস্থায় পড়ে থাকতেছে। পোর্টের স্পেস, বিশাল একটা স্পেস ওরা অকুপাই করে রেখেছে, যার কারণে দেখা যাচ্ছে যে এই কস্টের বার্ডেনটা কিন্তু আলটিমেটলি কনসাইনির উপর যাচ্ছে এবং সেটা পাস অন হবে আমাদের ভোক্তাদের উপরে। এদিকে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে জায়গা না হবার কারণে খোলা জায়গায় পড়ে থাকা পণ্য বোঝাই কন্টেইনারের নিরাপত্তা দিতে তৈরি হয়েছে জনবল সংকট। 100টা কন্টেইনার আছে, সব সময় দাঁড়ানো থাকে। এগুলো ইঞ্জিন সমস্যার কারণে এগুলো যাইতে পারতেছে না। এর পরবর্তীতে 100টা স্ক্র্যাপ গাড়ি আছে। আমরা আপনার নিরাপত্তা বাহিনী, খুব স্বল্প সংখ্যক নিরাপত্তা বাহিনী আছে। আমাদের নিরাপত্তা তো ব্যাঘাত সৃষ্টি হইতেছে গাড়িগুলো এখানে থাকলে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেল সরবরাহ করতে হচ্ছে, যে কারণে কন্টেইনারবাহী ট্রেনের জন্য ইঞ্জিনের বরাদ্দ কমিয়ে তেলবাহী ওয়াগনে যুক্ত করা হয়েছে। জ্বালানি তেলের জন্য বারবার তারা প্রেসার দিচ্ছে। সেখানে আমাদের রংপুরে পাঠাইতে হচ্ছে তেল, সিলেটে পাঠাইতে হচ্ছে, তো ওখানে চলে যাচ্ছে 3টা ইঞ্জিন। এখন আমি পাচ্ছি 6টা, কন্টেইনারে দিচ্ছি 3টা, ওখানে দিচ্ছি 2টা, হয়তো মাঝে মাঝে একটা ফুটগ্রেন চালাচ্ছি, এই নিয়ে চলছে। কিন্তু এইভাবেই বন্দরের আপনার এটা বেড়ে গেছে। বছরে 1 লাখের বেশি আমদানি রপ্তানি পণ্য বোঝাই কন্টেইনার ট্রেনের মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও ঢাকা কমলাপুর আইসিডিতে আনা নেয়া করা হয়। শরীফ আজাদ প্রীতম, 71। রমজানে ছোলা থেকে শুরু করে মসুর, খেসারির ডাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা বেড়ে যায়, যার কারণে রমজানকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থল বন্দরে বেড়েছে নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের আমদানি। দেশের খোলা বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক এবং দাম নিয়ন্ত্রণে রাখতে এসব পণ্যের আমদানি বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে ব্যাংক থেকে চাহিদা মাফিক এলসি দিলে পণ্য আমদানি আরও বাড়বে এবং দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন আমদানিকারকরা। সামিউল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে রমজান মাস এলেই দেশে বেড়ে যায় ছোলা, বুট, ডাল, জিরা সহ বিভিন্ন পণ্যের চাহিদা। বাড়তি চাহিদার কথা মাথায় রেখে তাই এবার এসব পণ্যের আমদানি আগে থেকেই শুরু করেছেন বন্দরের ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতেই এসব পণ্য আমদানি করা হচ্ছে। আমদানি বাড়লে দাম আরও কমবে। রমজান উপলক্ষে ওপার থেকে আমাদের হিলি স্থলবন্দর দিয়ে ব্যাপক ছোলার আমদানিটা হয়, কারণ রমজান মাসে ইফতারির সময় বিশেষ করে ছোলার চাহিদাটা বেশি থাকে। আগামীতে যদি পর্যাপ্ত পরিমাণে সরকার পারমিশন দেয়, ইনশাআল্লাহ আগামীতে রমজানের বাজার স্থিতিশীল থাকবে বলে আশা করছি। এদিকে রমজান উপলক্ষে আমদানি বাড়ায় খুশি বন্দরের শ্রমিকরা। কাজকাম হালকা মোটামুটি আগের চেয়ে একটু বাড়িছে। কাজ বেরতে হলে আমাদের সুবিধা, তো কাজকাম তখন ভালো হবে, আমাদের সবারই জন্য সুবিধা। আর আমদানি করা পণ্য দ্রুত বাজারজাত করার লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। উক্ত পণ্য সামগ্রী যাতে আমদানিকারকরা দ্রুত খালাস গ্রহণ করে বাজারে সরবরাহ করতে পারে, তার জন্য হিলি কাস্টমস কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। চলতি বছর জানুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে 1332 মেট্রিক টন ছোলা, 4538 মেট্রিক টন খেসারি ও 2814 মেট্রিক টন মসুর আমদানি হয়েছে। হাসিবা আলী বর্ণা, 71। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অংশ হিসেবে স্কোয়ার টয়লেট্রিজ ব্র্যান্ড মেরিল বেবির পৃষ্ঠপোষকতায় বর্ণমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে প্রথম আলোর আয়োজনে এই অনুষ্ঠানে বরাবরের মতোই শিশুদের জন্য উপযোগী খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন, বিভিন্ন প্রতিযোগিতা সহ ছিল বর্ণাঢ্য সব আয়োজন।
পিকাসো টাইলস কোম্পানির উদ্যোগে ডিলার কনফারেন্স 2025 অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর হোটেল রেনেসায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও রফিকুজ্জামান ভুইয়া। এছাড়াও পিকাসো হেড অফ সেলস শহীদুল ইসলাম এই সময় উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্রের $21 মিলিয়ন ব্যয় করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক বক্তব্যকে ঘিরে ভারতের রাজনীতিতে উত্তাপ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা USAIDর কার্যক্রম স্থগিতের পর ভারত সহ বিভিন্ন দেশের নানা কর্মসূচিতে সংস্থাটির অর্থায়ন বাতিলের কথা গত সপ্তাহে জানান ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ DOGI। এরপর ভারতের অর্থ ব্যয় নিয়ে এই বক্তব্য দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই অর্থায়নকে বাইরের হস্তক্ষেপ বলছে বিজেপি। এজন্য দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলে বিজেপি বলছে তারা এই হস্তক্ষেপ চেয়েছিল, তবে কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। তারা ট্রাম্পের বক্তব্যকে অর্থহীন বলছে। অবশ্য ট্রাম্পের বক্তব্যের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ দেয়নি যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল অর্থযোগের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। থাকুন একাত্তরের সাথে।